আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেন। আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি জানিয়ে দিবেন। আমরা ক্লাসটি শুরু করব। তো তার আগে একটু আপনারা বলে দিবেন যে কে কোথা থেকে দেখছেন এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। ওকে, নাউনের বাকি শুধুমাত্র এমসিকিউ এই অংশটা আপনারা নিজেরা করবেন। কোনো প্রবলেম পেলে তখন আমাদেরকে শেয়ার করবেন, সেই অংশগুলো আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। বেসিক অংশ শেষ নাউনের উপরে 3টা ক্লাস হয়েছে, যেখানে আমরা মূলত সাধারণ ক্লাসে কিন্তু শুধু নাউন পড়ানো হয়, বাট সাধারণ ক্লাসের বাহিরেও আমরা কাউন্টেবল আনকাউন্টেবল নাউনগুলোও দেখেছি। আর বাকি যে অংশগুলো, এই অংশটা সেখান থেকে আপনারা নিজেরা কভার করবেন, বুঝতে পারছেন? যদি কোনো প্রবলেম পান তখন আমাদেরকে আবার এটা সলভিং ক্লাসে আস্ক করবেন, আমরা সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, প্রোনাউন থেকে আজকে আমরা শুরু করব। প্রোনাউনের যে অংশটা আপনারা জানেন, নাউনের অনেক ক্ষেত্রে আমি মজা করতে গিয়ে বলে থাকি যে নাউনের বড় ভাই হচ্ছে প্রোনাউন, মানে নাউন ম্যাক্স প্রো, সেটাকে অনেক ক্ষেত্রে প্রোনাউন বলি আমরা। তো প্রোনাউন যেটা, প্রোনাউনের বাংলাটা আপনারা সবাই জানেন যে প্রোনাউনের বাংলা হচ্ছে সর্বনাম, তাই না? সর্বনাম। আচ্ছা, আর এই প্রোনাউন কত প্রকার স্যার? প্রোনাউন হচ্ছে 8 প্রকার। আচ্ছা, এই 8 প্রকার প্রোনাউন যদি আমরা ভাগ করি, একটা একটা করে একটু দেখার চেষ্টা করি, তারপরে আমরা মেইন বইতে চলে যাব। ধরেন নাম্বার 1, সেখানে আমরা পাবো পার্সোনাল প্রোনাউন। নাম্বার 2, ইন্টারোগেটিভ প্রোনাউন। নাম্বার 3, রিলেটিভ প্রোনাউন। Number 4, demonstrative pronoun. Number 5, distributive pronoun. Number 6, reciprocal pronoun. Number 7, indefinite pronoun. এবং নাম্বার 8, reflexive pronoun. এই সিকোয়েন্সে যাওয়ার কথা, বাট বইতে অনেক সময় সিকোয়েন্স ব্রেক করে দেওয়া, ঠিক আছে? টাঙ্গাইল থেকে আছে অনেকে। টাঙ্গাইল ভোলা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস তো প্রাইভেট গ্রুপেই হচ্ছে, তাহলে কোথায় হচ্ছে? ক্লাস তো প্রাইভেট গ্রুপেই হচ্ছে। শহীদ আহমেদ। আচ্ছা, নাম্বার এবং জেন্ডার এটা আমাদের অ্যাজেক্টিভের পরে আসবে, হ্যাঁ? নাম্বার যেটা দেখতেছেন, নাম্বার মূলত অ্যাজেক্টিভের মধ্যেই চলে আসবে, বাট বইতে যেভাবে সিকোয়েন্স ব্রেক করে দেওয়া আছে, এই সিকোয়েন্সে হওয়া উচিত না। আসলে আপনাদেরকে কাউন্টেবল আনকাউন্টেবল পড়িয়েছে, এটাও তখন হয়তো বা উচিত ছিল না। আগে নাউন, তারপরে প্রোনাউন, তারপরে অ্যাজেক্টিভ, পার্টস অফ স্পিচ শেষ করে পরে এগুলাতে আসা উচিত ছিল। বাট বইতে সিকোয়েন্স এলোমেলোভাবে দেওয়া আছে, তো আমরা যেভাবে করি আমাদের মতো করে করেন, আশা করি ভালো হবে, হ্যাঁ? আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রোনাউনের প্রকারভেদ। এবার আমরা মূল বইতে চলে যাব। মূল বইতে কি লেখা আছে সেই অংশটা দেখবো একটা একটা করে। তো আমরা প্রোনাউনে চলে আসছি। প্রথমে পেজ নাম্বার, যারা আছেন পেজ নাম্বার নিয়ে নিন। পেজ নাম্বার হচ্ছে 56, হ্যাঁ? পেজ নাম্বার 56, এবং এই 56 বা 56 নাম্বার পেজে আমাদের প্রোনাউনের হ্যাঁ, আচ্ছা, আমরা এটা সবাই জানি যে প্রোনাউন কাকে বলে। নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় তাদেরকে প্রোনাউন বলে। আর এইখানে যেটা দেওয়া আছে নাউনের পরিবর্তে একই কথাই লেখা আছে। যাই হোক, আমাদের এবার প্রশ্নগুলো যদি আমি ধুমধাম করে যাই, প্রথম কয়েকটা প্রশ্ন একদম ইজি, এটাকে আমরা আলাদা করে নিতে চাচ্ছি না। তাহলে প্রথমে 105 নাম্বার প্রশ্ন প্রোনাউনে, যদিও এটা আগের অংশে থেকে চলে আসছে, তো 105 কেউ যেন আবার ভাইবেন না যে এখান তো 1 থেকে হওয়া শুরু হওয়ার কথা ছিল, বাট তারা দিয়েছে, কিছু করার নেই। তাহলে
একটা ওয়ার্ড যা নাউনের জায়গা নেয় এটাকে কি বলা হয়? প্রোনাউন। আমরা এটা জানি অলরেডি। এরপরে উপরের প্রশ্নটা সেম, এ প্রোনাউন টেক্স প্লেস অফ এ অথবা অ্যান নাউন অর ইকুইভ্যালেন্ট টু নাউন, নাউন বা নাউনের সমকক্ষ কারো সে জায়গা নেয়। আচ্ছা, এইখানে একটা কথা আছে সাবস্টিটিউটিং, মনে রাখবেন সাবস্টিটিউট শব্দের অর্থ প্রতিস্থাপন করা। দেখবেন ফুটবল খেলা অনেক সময় একজন প্লেয়ার আহত হইলে আর একজনকে নামানো হয়, ওখানে নামানোর আগে একটা লেখা থাকে সাবস্টিটিউশন, মানে কি একজনের পরিবর্তে আর একজন বসবে। তাহলে সাবস্টিটিউটিং ওয়ার্ড যেটা, এটাকে কি বলা হবে স্যার? প্রোনাউন। এটাকে একটু মনে রাখেন এখানে এই 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 যে প্রশ্নটা। আচ্ছা, 108 বলছে অ্যামং দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের মধ্যে হি দ্য বেস্ট ওয়ান ইজ এ বয়। তাহলে এই যে এখানে ওয়ান বলছে না, দেখেন দ্য বেস্ট ওয়ান মানে সবচাইতে ভালো একজন। এই একজন হতে পারে করিম, রহিম, জব্বার, যে কোনো একজন। তো সেই করিম, রহিম, জব্বার না ব্যবহার করে ওয়ান ব্যবহার করতেছি। এই ওয়ানটা আমাদের মূলত এখানে কি? প্রোনাউন। যেমন আমরা অনেক সময় বলতে পারি যে ওয়ান শুড রেসপেক্ট ওয়ানস প্যারেন্টস, মানে একজনের উচিত তার পিতামাতাকে সম্মান করা। এই একজন মানে কিন্তু একজন না, এটার মানে সবাই। ওকে, আমি বলতে পারতাম রহিমের তার পিতামাতাকে সম্মান করা উচিত, করিমের পিতামাতাকে সম্মান করা উচিত, বাট রহিম করিম না ব্যবহার করে বলতেছি একজনের তার পিতামাতাকে সম্মান করা উচিত, অথবা প্রত্যেকেরই তার পিতামাতাকে সম্মান করা উচিত। তাহলে এই যে ওয়ান, এটা হচ্ছে আমাদের মূলত একটা প্রোনাউন, এগুলাকে বলে পার্সোনাল প্রোনাউন। ওকে, 20 পেজ না, 20 পেজ থেকে শুরু হওয়ার কথা কে বলছে এটা? আমরা কখনো বলে দিন, আমি লিখে দেই। হ্যাঁ, আচ্ছা, আর ক্লাস করার সময় লেখার দরকার নাই, যেহেতু রেকর্ড থাকবে পরবর্তীতে আপনারা সেখান থেকে ক্লাসগুলা দেখে নিয়ে পরে নোট করবেন। হ্যাঁ, যেহেতু রেকর্ড থাকবে সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন নিয়ে নেন, প্রোনাউন কত প্রকার স্যার? 8 প্রকার। প্রোনাউন কত প্রকার? 8 প্রকার। আচ্ছা, নিচে দেখেন এই যে এখানে একটা চার্ট দেওয়া আছে যে পার্সোনাল প্রোনাউন কোনগুলা, রিফ্লেক্সিভ প্রোনাউন, এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন প্রয়োজনে। আমরা এটা ডিটেলসে চলে যাব এখন। হ্যাঁ, এটার একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেন। আচ্ছা, এখানে দেখেন কোনো কিছুর বিস্তারিত আলোচনা নাই, জাস্ট প্রোনাউন আর কিছু উদাহরণ দিয়ে নিচে প্রশ্ন করতে বলছে। বাট এটা ডিটেলস আলোচনা করে তারপরে এই প্রশ্নগুলো এখানে আনা উচিত ছিল, বাট কিছু করার নেই, আমি এগুলা ডিটেলস আলোচনা করেই এখানে আসবো। এটা জাস্ট একটা স্ক্রিনশট আপনাদেরকে নিতে বলছি, এরপরে আমি সবকিছু আলাদা করে নিয়ে আসবো আলোচনা করে। আচ্ছা, এখানে যে এমসিকিউ গুলো মূলত করার আগে আমাদের উচিত ছিল এগুলা সম্পর্কে ডিটেলস আলোচনা করা। তো সেই অংশগুলো আমি আলোচনা করে তারপরে এই এমসিকিউতে আবার আসবো আপনাদের জন্য। একটু আপাতত আপনারা এখানে ব্রেক দিয়ে আবার ফেরত আসবো। মনে রাখেন এখানে আমরা যেহেতু এখানে প্রশ্নগুলো করছে, বাট প্রশ্নগুলো করার আগে উচিত ছিল ডিটেলস আলোচনা করা। সেই ডিটেলস আলোচনা মূলত কোত্থেকে হয়েছে আমি সেখান থেকে দেখাই আপনাদেরকে। সরি, এটা 72, 73, 74, 75, 56, সরি এখান থেকে আসবে। হ্যাঁ, এই যে এখানে। তাহলে এটা যেটা 56 পার্সোনাল প্রোনাউন, আমরা এই প্রশ্নগুলো একটু পরে দেখতেছি, আগে এখানে চলে যাই পার্সোনাল প্রোনাউন গুলা কি কি সেইগুলা দেখবো। এই যে এগুলাকে দেখেন বলে পার্সোনাল প্রোনাউন, দেখেন একটু। আচ্ছা, এবার আসি স্যার পার্সোনাল প্রোনাউন কাকে বলে। আমরা যে ইংলিশে পার্সন পড়তাম যে পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এগুলাকে মূলত পার্সোনাল প্রোনাউন বলে। অর্থাৎ কোনো কিছু ঘটলে সবার ফার্স্ট যে বা যারা জানে তাদেরকে বলা হয় ফার্স্ট পার্সন। যেমন ধরেন আমার মাথায় এখন ব্যথা হলে সবার আগে আমি জানবো, দ্যাট মিনস আমি ফার্স্ট পার্সন। আবার আমরা যদি 5 জন এক জায়গায় থাকতাম, হঠাৎ বিদ্যুৎ চলে গেলে সবার আগে আমরা জানতাম, তার মানে আমরাই ফার্স্ট পার্সন। তাহলে আমি এবং আমরা এই দুটা ফার্স্ট পার্সন। এখানে দেখেন দেওয়া আছে আলাদা করে, এই যে পার্সন দেওয়া আছে এবং এর মধ্যে লেখা আছে ফার্স্ট পার্সন কি কি দেওয়া আছে, আই এবং উই। আর এখানে সেগুলোর ফর্ম দেওয়া আছে, আমরা জানি আই এ মি, আস, সাবজেক্টে আই বসে, অবজেক্টে মি বসে। পজেসিভ অ্যাজেক্টিভ, এটা মনে রাখেন এই লাইনে যা আছে সব অ্যাজেক্টিভ, অনেকে এটাকে পজেসিভ প্রোনাউন বলে, বাট এটা পজেসিভ অ্যাজেক্টিভ। ওকে, আর পজেসিভ প্রোনাউন হচ্ছে এই যে এইগুলাই পার্টটা। ওকে, এটা একটু কেয়ারফুলি খেয়াল রাখেন।
তাহলে আই আর উই ফার্স্ট পারসন। এরপর আসেন স্যার সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হচ্ছে ইউ। ইউটা কোন পারসন? সেকেন্ড পারসন। তবে ইউ এর সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই সেম। আচ্ছা, এখানে আরেকটা শব্দ আছে দাও। ইউ এর একটা সিনোনিম হচ্ছে দাও। এটা আগে বা পূর্বে গ্রামার ইংলিশে ব্যবহার করা হইতো, কবিরা এগুলা ব্যবহার করতো। যেমন ব্লো ব্লো ওয়াইন্ড দাও আর্ট ইজ নট সো আনকাইন্ড, পিবি শেলির একটা বিখ্যাত কবিতা, এখানে দাও ব্যবহার করছে মানে ইউ। আবার উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত কবিতা আছে শ্যাল আই কম্পেয়ার থি, এই থি মানে কি? ইউ। অর্থাৎ আপনি এখন কাউকে যখন বলেন আই লাভ ইউ, আপনি যদি প্রাচীন গ্রামার ব্যবহার করতেন তাহলে বলতেন আই লাভ থি। এখানে আছে দাই। সক্রেটিসের কথা তো মনেই আছে, তার বিখ্যাত উক্তি ছিল নো দাই সেলফ, মানে কি? নিজেকে জানো। মানে সে দাই দিয়ে বুঝাইতে চাইছিল ইয়োর সেলফ। আর এখানে আছে থাইন। ওকে, তাহলে দাও, থি, দাই, থাইন, এটা একটু মনে রাখবেন। এগুলো সব ইউ এর সিনোনিম। হ্যাঁ, এগুলো সব ইউ এর সিনোনিম। ওকে, আচ্ছা, এটা 57 পেজ। আচ্ছা, এটা গেল সেকেন্ড পারসন। এরপরে দেখেন থার্ড পারসন কোনগুলা। আমরা জানি, আমরা একটা রুল মুখস্থ করতাম বা কবিতার মতো, আমি তুমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পারসন তারা। তবে এখানে থার্ড পারসন বাকি সব ঠিক আছে, বাট আমরা তো প্রোনাউন পড়তেছি। বাকি নাউন আছে কোটি কোটি, সেগুলো থার্ড পারসন। বাট প্রোনাউনের মধ্যে মাত্র কয়েকটা আছে থার্ড পারসন। আর এর মধ্যে কি কি আছে দেখেন, হি আছে, শি আছে, দে আছে, ইট আছে, এবং আরো একটা আছে ওয়ান, এটাও এটার মধ্যে। হ্যাঁ, এটাও থার্ড পারসনের মধ্যে পার্সোনাল প্রোনাউনের পরিবর্তে ব্যবহার করে থাকি আমরা। তাহলে হি, শি, দে, ইট এবং ওয়ান, এইগুলো হচ্ছে আমাদের, এই যে এই পার্টে যেটা আমি লিখছি, এগুলো হচ্ছে থার্ড পারসন। ওকে, আচ্ছা, এখন দেখেন প্রশ্ন চলে আসি। প্রথমে আসছে কি 115 নম্বর প্রশ্ন, বলছে মাই, আওয়ার, হার, এগুলা কি? এগুলা পজিটিভ এবং অ্যাজেক্টিভ। কি? পজিটিভ এবং অ্যাজেক্টিভ। এখন দেখেন পজিটিভ ঠিক আছে, তো পজিটিভ আমরা এই যেখানে দেখেন মাই, আওয়ার লেখা আছে, আমি বলছিলাম যে পজিটিভ অ্যাজেক্টিভ। তো এখানে তো অ্যাজেক্টিভ কথাটা নাই, বাট আছে পজিটিভ কেস এগুলা। হ্যাঁ, তাহলে প্রথমে হচ্ছে 115 নম্বর প্রশ্নটা পজিটিভ কেস থেকে দেওয়া। আচ্ছা, ক্লাস রুটিন না পাইলে নতুন যারা ভর্তি হয়েছেন আমি আবার গ্রুপে দিতে বলবো, টেনশনের কিছু নাই। ক্লাসের সময় আপাতত রুটিনটা অফ রাখেন, সমস্যা নাই। হ্যাঁ, ক্লাস শেষে আমি বলে দিব, গ্রুপে আবার দিয়ে দিবে হোয়াটসঅ্যাপে। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে স্যার পজিটিভ কেস এবং কোনটা কোন প্রোনাউন। এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা আমাকে একটু কমেন্টে অবশ্যই তাহলে ক্লিয়ার লিখবেন। ওকে, আমরা তাহলে নেক্সটে চলে যাব ইউজ অফ পার্সোনাল প্রোনাউন, যে প্রোনাউনের পার্সোনাল প্রোনাউনের ব্যবহারগুলো। ওকে, এবার আসেন পার্সোনাল প্রোনাউনের ব্যবহার। আচ্ছা, এখানে বলছে যদি ভার্বের পূর্বে বিভিন্ন নাম্বার ও পার্সনের অবজেক্ট এন্ড বা অর দ্বারা যুক্ত হয় তবে প্রথমে সেকেন্ড, তারপরে থার্ড এবং শেষে ফার্স্ট পার্সন অনুসারে বসে। এই নিয়মটিকে 2, 3, 1ও বলা হয়। আচ্ছা, এক্ষেত্রে সাবজেক্টিভ ফর্ম বসে এবং ভার্বটি সর্বদাই প্লুরাল হবে। আচ্ছা, ভার্বের পূর্বে বিভিন্ন নাম্বার ও পার্সনের এই যে যে অংশটা, তো আমরা এখানে একটু দেখি রেগুলার কেস যেটা। তো রেগুলার কেসে আপনাদেরকে একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে ধরেন যে কোনো বিষয়, সেটা পজিটিভ বা ইতিবাচক যদি হয়, তিনজনে মিলে একটা কাজ করছেন, এই তিনজনে মিলে যদি কোনো কাজ করেন, ধরেন আমি করছি, তুমি করছো এবং সে করছে, অথবা করিম, রহিম হইতে পারে, এই তিনজনে মিলে একটা কাজ করছেন, যদি এই কাজটা কখনো ইতিবাচক হয় বা সাধারণ হয়, তখন নিজের কথাটা আগে বলা যাবে না, এটাকে ম্যানার বলে না। হ্যাঁ, নিজের কথাটা আগে বলা যাবে না, এটা ম্যানার না, নিজের ঢোল নিজে পিটানো যাবে না পজিটিভ কিছু হইলে। তাহলে যখন পজিটিভ কিছু হবে, আমরা যখন দেখব পজিটিভ কিছু হয়েছে বা সাধারণ কিছু, তখন আমরা ফার্স্ট পার্সন বা নিজেকে সবার শেষে রাখবো, মানে আইটা শেষে। এবং বাকি দুইজন ইউ এবং শি, এই যে এটাকে বলে ফার্স্ট পার্সন, এটাকে বলে সেকেন্ড পার্সন, আর এটাকে বলে থার্ড পার্সন। বাট যখন পজিটিভ কিছু হবে তখন আমরা কি করব, এটাকে লাস্টে রাখবো। যেমন আমি যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, এখান থেকে আমি সরাসরি একটু চলে যাচ্ছি আমাদের মেইন বোর্ডে, একটু সেখান থেকে খেয়াল করবেন।
দেখেন আমি এখানে জাস্ট একটা কথা লিখছি, সেটা হচ্ছে পজিটিভ। হ্যাঁ, পজিটিভ অর্থ প্রদান করলে, যদি পজিটিভ অর্থ প্রদান করে তখন নিয়মটা আসবে কি স্যার? তখন নিয়মটা হচ্ছে ওই 1 2 3 ঠিক আছে, বাট আমিটা সবার শেষে থাকবে, ফার্স্ট পারসন, মানে 2 3 1। আর ফার্স্ট পারসনের মধ্যে কোনটা ছিল? এটার মধ্যে ছিল আই এবং উই। ওকে, এটা তাহলে আইটাকে আমরা মেইনলি কাউন্ট করি। এখন ধরেন আমি যদি লিখি যে ইউ করিম and I are going to college। এই যে সাধারণ অর্থ প্রদান করছে না, এই সাধারণ অর্থ যখন প্রদান করবে মনে রাখবেন ইউ করিম, ইউ সেকেন্ড পারসন, করিম থার্ড পারসন, আর আই ফার্স্ট পারসন। আমি সবার শেষে থাকবো যখন সাধারণ বা ইতিবাচক হবে। আর যখন নেতিবাচক, রুল হচ্ছে একটা, এবার যদি নেতিবাচক অর্থ দেয় বা যেটাকে আমরা বলি নেগেটিভ অর্থ প্রদান করলে, নেগেটিভ অর্থ প্রদান করলে তখন সিকোয়েন্সটা হচ্ছে আমরা তিনজনে মিলে একটা কিছু করে ফেলছি কিন্তু সেটা নেগেটিভ হয়েছে বা ভুল হয়েছে, অন্যায় হয়েছে, তখন সবার আগে নিজের নামটা বলা, এটা ম্যানার। ওকে, যে আমার নিজের দোষটা আগে স্বীকার করব। আমি যদি স্বীকার না করি তাহলে বাকি দুইজন আমাকে বলবে আগেই তাদের নাম নিলে যে তুমি আমাদের সাথে ছিলে না। তাহলে যখন নেগেটিভ কিছু আসবে তখন ওদের জায়গা ঠিক, তাহলে আমিটা ফার্স্ট পারসন, তারপরে 2 এবং তারপরে 3। এরা চাইলে জায়গা পরিবর্তন করতে পারে কিছু ক্ষেত্রে, মানে 1 2 3 অথবা 1 3 2 হইতে পারে। হ্যাঁ, তো আমরা যদি এটাকে খেয়াল করি, ধরেন আমরা তিনজনে মিলে একটা ভুল কিছু করে ফেলছি, লস হয়েছে, ক্ষতি হয়েছে যার কারণে, তো আমরা সেক্ষেত্রে বলবো আই, এরপর ধরেন ইউ অ্যান্ড হি, এরপর হচ্ছে হ্যাভ লস্ট দ্য গেম, যে আমরা গেমটা হেরে গেছি। এটা নেগেটিভ একটা অর্থ দিয়েছে, এই জন্য সবার ফার্স্টে নিজের নাম, তারপরে সেকেন্ড পারসন, এরপরে থার্ড পারসন। ঠিক আছে, রমজান মাসে সময় চেঞ্জ হবে না, সময় চেঞ্জ রমজান মাসে হবে না, সময় রমজানের পরে চেঞ্জ হবে, এর আগে আর না। ঠিক আছে, ওকে। হ্যাঁ, ঈদের পরে চেঞ্জ হবে। তাহলে নেগেটিভ কোন অর্থ প্রদান করলে তখন আমরা কি দেখব, যে ফার্স্ট পারসনটা শুরুতে থাকবে, আর ইতিবাচক সাধারণ কথা হলে ফার্স্ট পারসন শেষে চলে যাবে। আচ্ছা, এখন যদি আমরা আমাদের বইতে খেয়াল করি, এবার প্রশ্নগুলো একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, কারণ এই প্রশ্নগুলো পরীক্ষাতে এসেছিল। তো 116 নম্বর প্রশ্ন বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা বাছাই করো। তো সেখানে কি বলছে, যে আমরা ক্লাসে উপস্থিত আছি, দেখেন আই ইউ অ্যান্ড হি ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস, এটা ইতিবাচক বা সাধারণ একটা বাক্য। তাহলে এই ধরনের বাক্য হইলে আগে ইউ থাকবে, তারপরে হি থাকবে, এরপরে সবার শেষে আই থাকবে। তার মানে সিস্টেমটা আসছে কি 2 3 1। ওকে, তাহলে এটা সাধারণ বাক্য, মানে আমি সবার শেষে থাকবো। আর সবগুলোর মধ্যে আমি শেষে আছি কোথায়? এটাও আমি শেষে আছে, এটাও আমি শেষে আছে, এটাও আমি শেষে আছে, তাহলে এটা নাই মানে এটাকে বাদ দিলাম। এবার দেখেন এখানে যে অংশটা আছে ইউ হি অ্যান্ড আই, তিনজন হয়েছে, বাট এখানে ওয়াজ লিখছে, তার মানে এটা ভুল হবে, ওয়ার যেহেতু অনেক। আবার এখানেও দেখেন একটা ওয়াজ লিখছে, তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে এটাও ভুল। এখন আছে বাকি আর এই একটা, তাহলে এটা কারেক্ট, যে ইউ হি অ্যান্ড আই ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস। আর যদি এটা নেতিবাচক অর্থ হইতো তখন আইটা আমি শুরুতে লিখতাম। যেমন নিচে দেখেন এরকম আরো কিছু প্রশ্ন আসছে, এই প্রশ্নেও সেম অর্থ আসছে, তবে আমরা আগে দেখি যে এখানে হচ্ছে পাস করছে, তাহলে ইতিবাচক। আর ইতিবাচক মানে আমার নামটা সবার শেষে থাকবে, এখানে শুরুতে আসে হবে না, এখানে মাঝে আসে হবে না, এখানে শুরুতে আসে হবে না, এইখানে শেষে আছে আমার নামটা, তাহলে এটা উত্তর। ওকে, এরপর 118 নম্বর প্রশ্ন দেখেন, বলছে কোন সেন্টেন্সটা সঠিক আমাদের এখানে। তো সেলিম ইউ অ্যান্ড আই শ্যাল বি পানিশড, আমাদেরকে শাস্তি দেওয়া হবে। আচ্ছা, এটা সাধারণ একটা বাক্য। দেখেন বলছে কি, যে আমরা শাস্তি পাবো বা আমাদেরকে শাস্তি দেওয়া হবে। তো সেক্ষেত্রে সেলিম আছে, ইউ আছে, অ্যান্ড আই আছে। তো নর্মালি দেখেন কাউকে শাস্তি দেওয়া হবে, সেক্ষেত্রে প্রথমে আমরা বলছিলাম যে এগুলো সাধারণ বাক্য, এটা নেতিবাচক, কিন্তু অনেকে বলে থাকে এটা নেতিবাচক, বাট এখানে সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। কেন বলতেছি সম্পূর্ণ আলাদা? যদি নেতিবাচক হয় সেক্ষেত্রে সবসময় ফার্স্ট পারসনটা শুরুতে থাকার কথা, এবং সেই হিসাবে হয়ে যাওয়ার কথা আই ইউ অ্যান্ড সেলিম, মানে আগে আমি, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড পারসন।
বাট এই জায়গাটায় একটু আলাদা করে দেওয়া আছে যে এটা নেগেটিভ অর্থ না, কারণ আমরা একটা অন্যায় করছি তার জন্য শাস্তি পাচ্ছি, শাস্তি পাওয়াটা এক্ষেত্রে ইতিবাচক, শাস্তি না পাইলেই ঘটনাটা নেতিবাচক হইতো, যে অন্যায় করছি কিন্তু শাস্তি পাই নাই, অন্যায় করলে শাস্তি পাইতে হবে, এটা ইতিবাচক। ওকে, কারণ শাস্তি পাইলেই তাহলে বুঝতে হবে যে আইনটা ঠিকঠাক চলতেছে। তাহলে এই ক্ষেত্রে আপনাকে সেই ইউটাগে তারপরে সেলিন এরপরে আই ব্যবহার করতে হবে। একটু ভালো করে মনে রাখেন, এটা কিন্তু ইতিবাচক অর্থ, অনেকে এটাকে নেতিবাচক মনে করে। হ্যাঁ, অন্যায় করে শাস্তি না পাইলে নেতিবাচক হইতো, বাট শাস্তি পাবো, আমাদেরকে শাস্তি দেওয়া হবে, তাহলে এটা ইতিবাচক। ঠিক আছে, এরপরের প্রশ্নগুলো যদি আমরা একটু দেখি, এখানে আরো অনেকগুলো প্রশ্ন আছে সেম ক্যাটাগরি, প্রশ্নগুলো আপনারা একটু উত্তর দিবেন। এই প্রশ্নগুলো উত্তর আপনারা একটু দিয়ে দেন সবাই ধুমধাম করে। এই প্রশ্নগুলো কি কি হবে? 119 বলছে কি যে ইউ হি অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার, তা আমরা সেখানে গিয়েছিলাম, তাহলে এটা সাধারণ বা পজিটিভ অর্থ প্রদান করতেছে, তার মানে আমি সবার শেষে থাকবো, তাহলে আমি সবার শেষে থাকবো আর ইউটা শুরুতে থাকবে, এটা হচ্ছে উত্তর, যেখানে আমাদের আমি শেষে আছে ইউ শুরুতে আছে। আচ্ছা, 120 নম্বরে দেখেন ইউ শুরুতে থাকবে এবং আমি সবার শেষে থাকবো, তাহলে ইউ শুরুতে এবং আমি সবার শেষে থাকবো। তবে কথা হচ্ছে এখানে স্যার ইউ শুরুতে আমি শেষে আছে, এখানে ইউ শুরুতে আমি শেষে, বাট এই দুইটাই নাই, কিন্তু এটার মধ্যে এম লেখা আছে, যেটা ভুল হবে আর, যেহেতু তিনটা মিলেই সাবজেক্ট। ওকে, আচ্ছা নিচের প্রশ্ন দেখেন 121 নাম্বার বলছে কি এখানে যে সেম ক্যাটাগরির প্রশ্ন, যে ইউ হি অ্যান্ড আই আর প্রেজেন্ট, এটা। 122 নাম্বার প্রশ্ন বলছে সেম ভাবে, এটাও নর্মাল একটা প্রশ্ন, উপরে যেটা ছিল সেম প্রশ্ন এখানে আসছে, যে ইউ হি অ্যান্ড আই আর প্রেজেন্ট, উপরের এটা একই প্রশ্ন। লাস্ট কোশ্চেন 123-এ বলছে কি যে হি অ্যান্ড আই অ্যাম ওয়েল, অ্যাম ওয়েল হবে না, হ্যাঁ অ্যাম ওয়েল হবে না, হবে কি আর ওয়েল, যেটা আমাদের এইখানে আছে হি অ্যান্ড আই দুইজন, এখানে থার্ড পারসন নাই, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। তো এই নিয়মটা বুঝছেন কিনা, আমি কয়েকটা এমসিকিউ করে দিছি, বাকি এমসিকিউ গুলা যদি থেকে থাকে আপনারা নিজের আবার প্র্যাকটিস করবেন, কারণ একই রুলের একই, যেমন এটাও যা আসছে এটাও সেম, তারপরে করতে গিয়ে কিন্তু আমাদের কিছুটা সময় কিল হয়েছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে অনুরোধ করবো এমসিকিউ গুলা নিজেরা করবেন, এই রুল যদি বুঝতে পারেন, রুলটা হচ্ছে মেইন। হ্যাঁ, পরীক্ষাতে এমসিকিউ আসুক বা না আসুক, রুলটা আসবে, সেই জন্য রুলটা বোঝার চেষ্টা করবেন। তো এই রুলটা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট করেন যে এই রুলটা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা। ওকে, 56 এরপরে 57 নম্বরে চলে যাব আমরা। সেম, আমি অলরেডি এটাও বুঝাই আসছি, তবে এখানে দোষ বুঝাইছে, তাহলে দোষ বুঝাইলে সেক্ষেত্রে আমাদের কিভাবে আসবে সেটা একটু দেখতে হবে। দেখেন প্রথমে দেখেন প্রশ্ন 124 নাম্বার প্রশ্ন, 124-এ বলছে কি সঠিক সেন্টেন্সটা বাছাই করেন, গিলটি এবার দোষী আমরা, এটা নেগেটিভ, তার মানে আমি সবার শুরুতে থাকবো, তাহলে যেহেতু বলছে দোষী, দোষী মানে কি আমি সবার শুরুতে থাকবো, শুধু এই একটা আয়টা শুরুতে আছে, এটাই উত্তর। এরপর 125-এ দেখেন বলছে কি ইউ আর টু ব্লেম, মানে আমাদেরও দোষী, এখানেও সেম ব্লেম, দোষ দেওয়া হয়েছে, মানে আমি সবার শুরুতে থাকবো, আই আই এটা শুরুতে আছে আই। এরপরে দেখেন সেম নিচে আছে ব্লেম বা দোষ দেওয়া হয়েছে, তাহলে এখানেও আমি সবার শুরুতে থাকবো, এটা। এরপরে যদি দেখেন পরের প্রশ্নটা, এখানে বলছে কি কমিটেড দ্য ক্রাইম, অন্যায় করছেন, তাহলে আমি সবার শুরুতে থাকবো, তবে এখানেও আই শুরুতে আছে, এখানেও আই শুরুতে আছে, তবে এখানে কথা আছে স্যার, আগে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ওই যে বলছিলাম 1 2 3, মানে আগে আই, তারপরে ইউ, এরপরে হি, যদি অপশনে এটা না থাকে তখন হি আর ইউ চিন্তা করতে পারবেন, তাহলে এখানে আই আছে, ইউ আছে, হি আছে, এখানে আই এর পরে হি দেওয়া, মানে থার্ড চলে আসছে, তাহলে এটাকে উত্তর করব, অপশন এটা না থাকলে তখন এটা করতে পারতাম। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের যদি দোষ বুঝায়, তাহলে দোষ হইলে এই নিয়ম, আর যদি সাধারণ অর্থ দেয় দোষ না হইলে, এটাকে আমি অনেক সময় বলি না যে গুণ বুঝাইলে আর একটা গুণ টুন দরকার নাই, সাধারণ কথা হইলে আগের নিয়মটা যেখানে ছিল 2 3 1, আর যদি দোষ হয় অন্যায় হয় তাহলে সেক্ষেত্রে সবার আগে নিজের নামটা থাকবে, এটা ম্যানার, এটা হচ্ছে আমাদের পরবর্তী নিয়ম। ঠিক আছে, তো এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা একটু কমেন্ট করে জানিয়ে ফেলেন, আমরা পরবর্তী প্রশ্নটা দেখি এবার।
দেখেন এখানে কি বলছে, 128 নম্বর প্রশ্ন বলছে হি নট আই। একটা জিনিস এখানে খুব ভালো করে মনে রাখবেন, যখনই বলছে যে হি, এরকম এন্ড দিও লেখা থাকে অনেক সময়, যে এন্ড নট আই, এখন আই এর পরে এম বসার কথা, বাট মনে রাখবেন যখনই বলছে হি এন্ড নট আই মানে কি, এবং আমি না, তার মানে ঘটনাটা সেই ঘটাইছে। তাহলে হি যদি এরকম লেখা থাকে হি এন্ড নট আই, অথবা হি দিয়ে কমা দিয়ে নট আই, তাহলে হির সাথে যে ভার্বটা হয় সেটা বসবে যে হি ইজ। যেমন ধরেন কেউ যদি বলে, এরকম একটা সেন্টেন্স লেখা থাকবে যে হি অ্যান্ড নট আই ইজ গোয়িং টু স্কুল, তার মানে এটা দিয়ে বোঝাচ্ছে যে সেই স্কুলে যাচ্ছে, আমি যাচ্ছি না। তাহলে আলটিমেটলি যাচ্ছে কে, হি যাচ্ছে, এই জন্য আমাদের এখানে ইজ লিখতে হবে, আই দেখে এম বসানো যাবে না। এই নিয়মটাই এখানে জাস্ট বলছে। তো আমরা যদি একটু দেখি নিয়মটা, এই যে এখানে তো বলছে হি নট আই এম টু বি হেল্ড রেসপন্সিবল ফর লস, মানে সে, বাট আমি না, এই ভুলের জন্য দোষ আমি স্বীকার করতে রাজি না। আচ্ছা এখানে প্রথমে আমরা দেখি, দেখেন হি নট আই এরপরে এম লেখা, তাহলে হির সাথে এখানে ইজ বসার কথা, তাহলে এটাকে প্রথমেই কেটে দিলাম, যেটা হচ্ছে না। আচ্ছা পরে বলছে হি নট মি, মি করা যাবে না, যখনই কমা দিবেন এরকম কমা, হি এর পরে কমা থাকলে এখানে মি লেখা যাবে না, এই সাবজেক্টিভ ফর্মে লিখতে হবে, আই লিখতে হবে। ওকে, তাহলে মি লেখা আছে এই জন্য এটা ভুল। আচ্ছা পরের যে প্রশ্ন দুইটা, এই জায়গাটাই খেয়াল করেন, এখানে কি করছে, এই বিষয়টা আমাদের একটু ভালো করে যদি নজর করি, তাহলে এখানে কিন্তু একটু সুন্দরভাবে দেখেন, যে জিনিসটা দুইটা মনে হইতে পারে স্যার সেম সেম বাট ডিফারেন্ট, সেটা কি, যে হি নট আই, হি নট আই, ঠিক আছে, ইজ লিখছে ইজ লিখছে, এটাও ঠিক আছে, টু লিখছে টু লিখছে, ঠিক আছে, বি লিখছে বি লিখছে, ঠিক আছে। সমস্যাটা এইখানে হেল্ড আর একটা লিখছে হোল্ড, বাট আমরা জানি হেল্ড, এই হোল্ডের তৃতীয় রূপ হচ্ছে V3, যেটা সেটা হচ্ছে হেল্ড, আর বি ভার্বের পরে প্যাসিভ ভয়েসে ভার্বের তৃতীয় রূপ বসে, তাহলে বি যেহেতু আছে এখানে, তাহলে এখানে V3 যেটা আছে এটা কারেক্ট। ওকে, আর নিচেরটা ভুল, যে হি নট আই ইজ টু বি হেল্ড রেসপন্সিবল ফর লস, মানে এই ভুলের জন্য সে দায়ী, আমি না, কথাটা এমন, ঠিক আছে। তাহলে এটা গেল। আচ্ছা এরপরে আরেকটা প্রশ্ন দেখেন, নেইদার যে নর ড্যাশ, নেইদার নর আইদার অর নট অনলি বাট অলসো, এরকম তো থাকে, তাহলে নেইদার যে নর মি লেখা যাবে না, কি লিখতে হবে, নর, এইখানে আই লিখবো, যখন সাবজেক্টিভ ফ্রম জেন, জেন একজনের নাম, এখানে নর লেখা আছে, আমরা এখানে আই লিখবো, মি লেখা যাবে না, সাবজেক্টিভ ফর্ম হবে ক্ষেত্রে, হ্যাঁ এটা মনে রাখবেন। আপনারা কোর্সে ভর্তি হয়েছেন, আপনারা জানেন না যে কোন বইয়ের কোর্স থেকে ভর্তেছেন, ভালো। আচ্ছা এর পরবর্তীতে যদি আমরা প্রশ্নগুলো একটু দেখি, এখানে আরো কিছু প্রশ্ন আছে সেম ক্যাটাগরির, সেখানে বলা হচ্ছে যে ইট ইজ কারেক্ট টু সে, মানে কোনটা বলাটা সঠিক হবে, হাবিব, আমার নাম অলরেডি দেওয়া আছে এখানে, তাহলে হাবিব কথাটা আছে, ঠিক আছে আমরা মেনে নিলাম। হাবিবের সাথে কখনো মাইসেলফ লেখা যাবে না, হাবিবের সাথে আই লিখতে হবে, হি লিখতে হবে, করিম রহিম, বাট মাইসেলফ লেখা যাবে না। তাহলে এখানে দেখেন মাইসেলফ লিখছে এই জন্য এটা ভুল, এখানে মাইসেলফ লিখছে এই জন্য এটা ভুল, এখানে হাবিবের সাথে মি লিখছে এটাও ভুল, লিখতে হবে কি আই, কারণ এন্ড এর আগে পরে সাবজেক্টিভ ফর্ম থাকলে সাবজেক্টিভ ফর্ম হবে, অবজেক্টিভ ফর্ম থাকলে অবজেক্টিভ ফর্ম হবে। ওকে, হ্যাঁ আমাদের ছবি আছে দেওয়া এই গ্রুপে, দেখেন ওই বইয়ের ছবি দেখাই দিন। আচ্ছা এরপরে প্রশ্ন বলছে কি হি অ্যান্ড মাইসেলফ, সেম ক্যাটাগরি, হি অ্যান্ড মাইসেলফ হয় না কখনো, তাহলে যে দুইটা আগে মাইসেলফ লেখা আছে এই দুইটা আগে বাদ দিলাম। হ্যাঁ এবার দেখেন আই অ্যান্ড হি ওয়েন্ট আউট, আর কাছে হি অ্যান্ড আই ওয়েন্ট আউট, যেহেতু বাইরে গেছিলাম এটা সাধারণ একটা কথা, আর সাধারণ কথা হইলে আমি শেষে থাকবো, মনে আছে না, তাহলে এইখানে যে কথাটা আইটা শুরুতে আছে হি শেষে আছে, এটা ভুল, এই জন্য এটা নিতে হবে যে হি অ্যান্ড আই ওয়েন্ট আউট, একটু আগে যেই নিয়মটা আমরা করছিলাম। ওকে, এই টাইপের, ঠিক আছে। হ্যাঁ আমার মিতা। আচ্ছা এরপরে 32 নম্বর প্রশ্ন সেম বলছে, সেটা কি, চুজ দ্য রাইট প্রোনাউন ইন দ্য ব্ল্যাঙ্ক, বয়েজ ওয়ান্ট টু হিট ইট বিগ। আচ্ছা এখন ধরেন বয়েজ এর কথাটা বলছে, তাহলে আমরা একটু জিনিস যদি খেয়াল করি, শুরুতে আমার লাগবে কি সাবজেক্টিভ ফর্ম, কখনোই শুরুতে অবজেক্টিভ ফর্ম বসে না,
আস এটা অবজেক্টিভ ফর্ম, দেম এটা অবজেক্টিভ ফর্ম, দেয়ার্স এটা পজিটিভ কেস একদম। আমার এখানে লাগবে কি সাবজেক্টিভ ফর্ম, কারণ শুরুতে এটা, হ্যাঁ, তাহলে এখানে উই লিখতে হবে যে উই বয়েজ ওয়ান্ট টু হিট ইট বিগ, আমরা এটাকে বড় আকারে আঘাত করতে চাই, ঠিক আছে। এর পরের প্রশ্নটা আমরা যদি দেখি 133 দে কল্ড ড্যাশ। এবার দেখেন দে হচ্ছে সাবজেক্ট, বুঝছেন, তাহলে দে যেহেতু সাবজেক্ট আছে আমাদের এই সাবজেক্টের পরে বসছে ভার্ব, আর ভার্বের পরে এখানে কি বসে তাহলে অবজেক্ট বসে। এইবার আপনি চাইলেও সাবজেক্টিভ ফর্ম দিতে পারবেন না, আপনার লাগবে অবজেক্টিভ ফর্ম, কারণ উই দেওয়া যাবে না, দিলে আস দিতে হবে, দে দেওয়া যাবে না, দিলে দেম দিতে হবে, এবং হার্স দেওয়া যাবে না, দিলে শি দিতে হবে। শি আছে এখানে, সরি এইখানে আছে একটা যে শি আমরা দিতে পারবো না, কারণ শিও সাবজেক্টিভ ফর্ম। হার্সও দেওয়া যাবে না, দিলে শুধু হার দিতে হবে। আচ্ছা এইখানে আছে আস, যেমন দে কল্ড আস অন দ্য টেলিফোন, তারা আমাদেরকে টেলিফোনের মাধ্যমে ডেকেছিল, ওকে। তাহলে এখানে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে এখানে অবজেক্টিভ ফর্ম বসে, আর এইখানে বসলে সাবজেক্টিভ ফর্ম বসতো, ঠিক আছে। তো এই পেজটা পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? হিজিবিজি কাটাকাটি করছি বোঝানোর জন্য, আপনাদের কিছু করার নেই। তো এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা স্যার? আবার একটু কমেন্ট করে ফেলেন যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা। পরের পেজে যদি যাই, সেম প্রশ্ন একই স্টাইলের যেখানে আসছে, আপনারা দু একটা প্রশ্ন আমি জাস্ট দেখাই দেই, আশা করি তাতেই ক্লিয়ার বুঝতে পারবেন। ওটা লামিয়া শোড, সাবজেক্ট হচ্ছে লামিয়া, ভার্ব শোড, তাহলে এখানে মি হতে পারে, দেম হইতে পারে, তাহলে এখানে মি আছে, মি অবজেক্টিভ ফর্ম লাগবে। মাই আঙ্কেল ডিসাইডেড টু টেক, তাহলে মাই আঙ্কেল সাবজেক্ট, ডিসাইডেড ভার্ব, আর এখানে তাহলে কি লাগবে অবজেক্টিভ ফর্ম লাগবে। এখন এখানে অবজেক্টিভ ফর্ম শুধুমাত্র এটা আছে মি। আচ্ছা দ্য টিচার টোল্ড, সাবজেক্ট হচ্ছে ভার্ব হচ্ছে, তাহলে এখানে অবজেক্টিভ ফর্ম লাগবে, হ্যাঁ, আর অবজেক্টিভ ফর্ম এখানে আছে হিম এবং মি, এই দুইটা উত্তর। এটার মধ্যে হি আছে, হচ্ছে না। আচ্ছা এরপরে যদি দেখেন এর পরের প্রশ্ন, চুজ দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট এগ্রিমেন্ট অফ প্রোনাউন্স, তাহলে সঠিক প্রোনাউনের এগ্রিমেন্ট কোনটার মধ্যে আছে। আচ্ছা রহিম কাইন্ডলি হেল্প ইউ মি, তাহলে এই যে দেখেন অ্যান্ড হিম লেখা আছে, তাহলে রহিম কাইন্ডলি হেল্প, এরপরে বলছে রহিম কি করছে, কাইন্ডলি হেল্প করেছিল, কাকে কাকে হেল্প করছে সেই বিষয়টা আমাদের একটু জানতে হবে। এখন এই জায়গাটার মধ্যে লেখা আছে কি যে মি, ইউ, মি অ্যান্ড হিম, ইউ সেকেন্ড পারসন, বুঝছেন এখানে কি দুই, মি ফার্স্ট পারসন এক, আর এটা হয়ে গেছে থার্ড পারসন। আমরা এই নিয়ম কখনো পড়ি নাই, আমরা পড়ছি কি যে আইটা শেষে থাকবে, এটা শেষে চলে যাবে, মনে আছে না একটু আগে বলছি। তাহলে এটা হচ্ছে না, এই কারণে রহিম হেল্প মি হিম অ্যান্ড ইউ, এখানে মি এটা শুরুতে চলে আসছে, তার মানে এই জন্য এটা হচ্ছে না। এবার এখানে যদি আসেন রহিম কাইন্ডলি হেল্প হিম ইউ অ্যান্ড মি, আচ্ছা এই জায়গাটা একটু খেয়াল করেন, তাহলে রহিম কাইন্ডলি হেল্প, রহিম দয়া করে সাহায্য করেছিল তাকে, এরপরে হিম, এরপরে ইউ, কিন্তু আমরা যদি খেয়াল করি এটা 3 হয়ে গেছে, এটা 2 হয়ে গেছে, এটা 1 হয়ে গেছে, বাট আমাদের লাগবে কোনটা 2, এরপরে 3, এরপরে 1, এটা আমরা শুরু থেকে করছি। তাহলে এইটার মধ্যে সেটা আছে, দেখেন ইউ টু হিম এটা তৃতীয় পারসন, আর মি এটা ফার্স্ট পারসন, এই জন্য এটা কারেক্ট, ওকে। এটা কিন্তু একটু জটিল প্রশ্ন, রুলস গুলা পড়িয়ে নিলে ভালো হতো, বাট বই শেষ করে এভাবে যেতে হবে, না হলে আমি যদি রুলস পড়াইতে যাই আপনারা আবার বলবেন আগে থেকেই স্যার বইয়ের এই পেজ নাম্বার কইরা গেল না, ওকে। আর সবচেয়ে ভালো হয় স্যাররা নিজেদের মতো রুল করে শুধু এমসিকিউ কিছু কিছু সলভ করে দিলে, তখন আপনারা নিজেরাই সলভ করতে পারেন, কিন্তু কিছু করার নাই, এভাবে খুবই নীরব, অনেকেই সেটা করে না। শুধু আমাদের যত ব্যাচ, আমি 17 ব্যাচের আগ পর্যন্ত সেভাবে পড়াতাম, আমাদের এখন তো 21তম ব্যাচ চলতেছে, 17তম ব্যাচের কেউ থাকলে হয়তো বা জিজ্ঞাসা করবেন তাদের কাছে, সেখানে আমি বই এখানে আনতামই না, এরকম আমি আমার মতো করে রুল পড়াতাম, এবং তারপরে বই আলাদার কাছে বলতাম যে এই নিয়মের মধ্যে এইটা পড়ছে, এবং বইয়ের নিয়মটা না, জাস্ট আমার মতো করে নিয়মগুলো পড়াতাম। তো যাই হোক, যেভাবে যখন চলে, যখন যেটার চল। আচ্ছা এখানে আসেন স্যার, এবার লেটের পরে সর্বদা অবজেক্টিভ ফর্ম বসে, কি বসে, লেটের পরে সর্বদা অবজেক্টিভ ফর্ম, এই জন্য আমরা লেটের পরে মি বলি, কখনো লেটের পরে আই বলি না, হ্যাঁ। আচ্ছা এখানে আরো একটা জিনিস রাখবো, যে লেটের পরে মি এরপরে যদি এন্ড লেখা থাকে তখনও অবজেক্টিভ ফর্মই আসবে, মি এন্ড হিম, ওকে। তাহলে লেট লেখা আছে, তাহলে লেটের পরে আমাদের কি লাগবে স্যার, লেটের পরে আমাদের অবজেক্টিভ ফর্ম লাগবে। এখন খেয়াল করেন যতগুলা সেন্টেন্স আছে
এই সেন্টেন্সের মধ্যে লেট লেখা আছে, এরপরে হার এবং ইউ হইতে পারে, এটা ঠিক আমরা ধরে নিলাম আপাতত, কারণ পরে পার্সনের পজিশন দিব। এটা শি আছে এই জন্য হবে না, এটাও শি আছে এই জন্য হবে না। বাট এটার মধ্যে ইউ অ্যান্ড হার, এটার মধ্যে হার অ্যান্ড ইউ, তাহলে দুইটা খেয়াল করতে হবে। বাট এটা 3 আর এটা হচ্ছে 2, বাট আমাদের লাগবে কোনটা? 2 3 এরপরে 1, 1 তো এখানে নাই, এই নিয়ম পড়া। তাহলে এই জন্য ডি নাম্বারটা কারেক্ট। ঠিক আছে না, ওই ভুলের মধ্যে ভুলেও যাইতে চাই না, কারণ এই রুলের মধ্যে আমি যদি চলে যেতে চাই তখন আবার কিছু লোক বলবে এখান থেকে যে স্যার বইয়ের মতোই পড়ান, দরকার নাই, যেভাবে আছে সেভাবেই চালান। আর আমার মতো রুল, আমার রুল করতে হইলে আমি তো বাংলাদেশের বিভিন্ন জেলায় যাই কম বেশি সব সময় ক্লাস নিতে, তো তখন আপনারা আপনাদের জন্য উন্মুক্ত থাকে। আমি বলে দিই আমার সকল স্টুডেন্টদের জন্য আমার অফলাইন ক্লাস সম্পূর্ণ ফ্রি। আমি যখন বিভিন্ন কোচিং এ ক্লাস নিতে যাই, ওরাকল, জব মেডিসিন বা বিসিএস কনফিডেন্সে, তখন আমি বলে দেই যে আমার স্টুডেন্ট যারা আছে তাদের জন্য ওই সময়টা অফলাইনের ক্লাস ফ্রি। ঠিক আছে, তো তখন কইরা নিবেন। আচ্ছা, পরের প্রশ্ন দেখেন, এখানে সেম একই নিয়মের মধ্যে এই প্রশ্নগুলো সব। আমি জাস্ট দুই একটা যদি এখান থেকে আপনাদেরকে দেখাই, ধরেন এই প্রশ্নটাই নিলাম, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তাহলে লেট বলছে, লেটের পরে আমাদের কি কি লাগবে? প্রথমে দেখেন আই লেখা আছে, মানে এই জন্য এটা ভুল, কারণ আমার লাগবে অবজেক্টিভ ফর্ম। এটার মধ্যে আই লেখা আছে, এই জন্য এটা ভুল। হ্যাঁ, এবার নিচের দুইটা খেয়াল করতে হবে, লেটের পরে মি অ্যান্ড ইউ গো টুগেদার, আর একটা আছে ইউ অ্যান্ড মি। তো আমরা জানি, মাত্রই বললাম যে স্যার মি হচ্ছে ফার্স্ট আর ইউ যেটা এটা সেকেন্ড, তাহলে এটা রেগুলার। দোষ হইলে এটা ঠিক ছিল, বাট এটা রেগুলার অর্থ, তাহলে আমার আগে লাগবে 2 পরে লাগবে 1। আর এইখানে হচ্ছে সেটা যে আগে 2 পরে ফার্স্ট পারসন। ঠিক আছে, বান্দরবনে ক্লাস থাকে না স্যার, তবে বান্দরবনের কাছাকাছি কক্সবাজারে ক্লাস থাকে, কক্সবাজারে ক্লাস নিতে যাই মাঝে মাঝে। সিরাজগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়াতে ক্লাস নিতে যাই, সিরাজগঞ্জ যাওয়া হয় না। আচ্ছা, এরপরে দেখেন প্রিপোজিশনের পরে সর্বদা অবজেক্টিভ ফর্ম মনে রাখতে হবে, একদম ক্লিয়ার। প্রিপোজিশনের পরে সর্বদা কি হবে? অবজেক্টিভ ফর্ম বসে। যেমন আমরা বলে থাকি রাইট এ লেটার টু মি, কখনো কেউ আই বলে না, ওকে? তাহলে টুর পরে মি বলে, ফর পরে, ফরের পরে কি বলে? মি বলে, যে ওয়েট ফর মি। তাহলে প্রিপোজিশনের পরেও অবজেক্টিভ ফর্ম বসবে, এটা আমরা মাথায় রাখবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি একটু দেখি, প্রিপোজিশন আছে যেহেতু, প্রিপোজিশনের পরে দেখব কি কি আছে। এই যে দেখেন, বিটুইন একটা প্রিপোজিশন, হ্যাঁ বিটুইন, এইটা একটা প্রিপোজিশন, আর এরপরে অবজেক্টিভ ফর্ম লাগবে। তাহলে আমরা যদি খেয়াল করি, দেখেন বিটুইনের পরবর্তী যে প্রশ্নগুলা, তো বিটুইনের পরে এখানে দেখেন কমার আগে এখানেও আই আছে, এখানেও আই আছে, যেহেতু একটু দেখেন, দেখতে পাচ্ছেন কিনা, ওয়েট, এই যে এখানে, তাহলে বিটুইন প্রিপোজিশন, এরপরে ইউ অ্যান্ড আই আছে, দেখেন। তো যেহেতু ইউ অ্যান্ড আই আছে, এখানে ইউ অ্যান্ড আই আছে, আমরা এই দুইটাকে ভুল ধরে নিলাম যে আই থাকার কারণে আমার লাগবে এখানে মি। এবার নিচের দুইটাই মি আছে, দেখেন। তাহলে এইটা আর এইটা থেকে হইতে পারে। এখন আমাদের খেয়াল রাখতে হবে পরবর্তী অংশ, সেখানে কি লেখা আছে বলছে, আই ডাউট দ্যাট, আই ডাউট দ্যাট, এরপরে হি উইল কাম, আর এখানে আছে হি উড কাম। এই যে দুইটা প্রশ্ন দেখেন, এই দুইটা প্রশ্নের মধ্যে আমাদের যে অংশটা লাগবে সেটা হচ্ছে যখনই হচ্ছে হি উড কাম, এই জায়গাটায় ভার্বের মিল রাখতে হবে। দেখেন ভার্ব, এটা রাইট ফর্ম অফ ভার্ব থেকে আসছে। একটা সাইড যদি ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকে, আর একটা অংশ প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে হবে, কিন্তু পাস্ট হবে না। যেহেতু এটা প্রেজেন্টে আছে, এটা পাস্টে হওয়া ভুল, ওকে? এই জন্য এটা হয় নাই, এটা কারেক্ট হয় নাই, এটা উত্তর হয়েছে। এটা রাইট ফর্ম অফ ভার্ব থেকে আসছে। পটুয়াখালী আসবো, পটুয়াখালী আগামী 15 তারিখে ক্লাস আছে। আজকে তো কয়েকদিন, 4-5 দিন পরেই ক্লাস আছে পটুয়াখালী, 15, 16, 17 তারিখে। হ্যাঁ, ময়মনসিং আসি তো, ময়মনসিং এ সুন্দর সুন্দর জায়গা আছে। ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয়ে ঘুরে আসলাম, কয়েকদিন আগে ক্লাস নিয়ে আসছি। সামনের মাসে আবার জামালপুরে শিডিউল নিয়ে রাখছে আগে থেকেই, সম্ভবত এপ্রিলের 14-15 তারিখ সম্ভবত জামালপুরে ক্লাস নিতে যাবো। ওই সময় ময়মনসিং শেরপুরেও যাওয়া হবে। আচ্ছা, এখানেও সেম বিটুইন আছে, তাহলে বিটুইন যেহেতু আমাদের প্রিপোজিশন, এরপর আমাদের অবজেক্টিভ ফর্ম লাগবে। এটা আই, এটা আই আছে, এই জন্য এই দুইটা ভুল। আর ইউ অ্যান্ড মি, এখানে মি অ্যান্ড ইউ, বাট যেহেতু রেগুলার অর্থ, তাহলে 2 আর 1 এই নিয়মে যাবে, তাহলে এই জন্য এটা ঠিক, ওকে? আর যদি নেগেটিভ অর্থ দিত তাহলে এটা নিতাম, যে আগে ফার্স্ট পারসন পরে সেকেন্ড পারসন। ঠিক আছে, আচ্ছা 145-এ বলছে দেয়ার ইজ নো রিয়েলিটি
এরপরে নো অথবা টু ডিফারেন্ট, এরপরে বিটুইন ইউ অ্যান্ড ড্যাশ। তো যাই হোক, এখানে আমাদের লাগছে বিটুইন কথাটা, তাহলে বিটুইন এর পরে ইউ লিখছে, এরপরে অ্যান্ড, আর আমরা জানি অ্যান্ড এর পরে আমাদের কখনো সাবজেক্টিভ ফর্ম হবে না, হবে কি অবজেক্টিভ ফর্ম। এখানে দেখেন, খেয়াল করেন, এই দুইটা বাদ দিলাম, দেমও হইতে পারে মি হইতে পারে, যখন বিটুইন টু মানে দুই, তাহলে দুইজনের মধ্যে, এই দেম দিলে অনেকের মধ্যে হয়ে যাবে, এই জন্য এটা হচ্ছে না, এটা উত্তর। ওকে, রংপুর অনেক দূর, এর আগে যাইতাম, কিন্তু এখন যাইতে কষ্ট লাগে রংপুরে। রংপুর দিনাজপুর এখন খুব একটা শিডিউল দেই না। রংপুর লালবাগের মোড়, তারপরে ওই যে ওর পাশেই তো কারমাইকেল কলেজ। দিনাজপুর ক্লাস নিয়ে আসছি অনেক আগেই, কিন্তু অনেক দূরের পথে, এই জন্য যেতে ইচ্ছা করে না। উত্তরবঙ্গে বগুড়া পর্যন্ত লাস্ট স্টপেজ যাই সাধারণত। আচ্ছা, এরপরে দেখেন পরবর্তী প্রশ্ন, এভরি স্টুডেন্ট দ্য ক্লাসরুম আন্ডারস্টুড দ্য লেকচার। এখানে এক্সেপ্ট কথাটা আছে, এক্সেপ্ট কিন্তু এখানে মনে রাখবেন, এক্সেপ্ট যে কথাটা, এক্সেপ্ট একটা প্রিপোজিশন। ওকে, এক্সেপ্ট প্রিপোজিশন আইএনজি করা যাবে না এখানে, এক্সেপ্টিং, এই দুটো ভুলের জন্য। তাহলে এক্সেপ্টের পরে প্রিপোজিশন যেহেতু অবজেক্টিভ ফর্ম লাগবে এখানে মি, তার জন্য এখানে মি, এটা উত্তর, আই করা যাবে না। ঠিক আছে, ঢাকা মিরপুরে নেই, আগামীকাল মিরপুর 10-এ জব মেডিসিনে ক্লাস আছে, আর মিরপুর 10-এ আমারও অফিস। বগুড়া কামার গাড়িতে জব মেডিসিনে ক্লাস নেই, ওখানে ওইটা চালাই হচ্ছে শাহিন স্যার। ময়মনসিংহে যাওয়া ঠিক আছে, ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে হোটেলে একটা খাবার, মানে হোটেল আছে ভিতরে, প্রচুর পরিমাণে ভিড় থাকে, ওখানে লাঞ্চ করলাম, বিভিন্ন প্রকারের খাবার, রেল রাস্তার ঠিক পাশেই, এটুকু মনে আছে, বাকিটুকু বলতে পারবো না। আচ্ছা, যাই হোক, তাহলে এই পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করেন, যে এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা, একটু কাইন্ডলি কমেন্ট করবেন এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা। 50-এ শেষ করবো, আরো 10 মিনিট। পেজ নাম্বার 60, 60 নাম্বার যেটা। আচ্ছা, 60 নাম্বার পেজে যেটা, এটা খুবই সোজা একটা রুল, বি ভার্বে আমি আর ওয়াজ এর পরে সাবজেক্টিভ ফর্ম বসে, ইট ইজ আই, ইট ইজ করিম, ইট ইজ রহিম, ইট ইজ বি ভার্ব, তাহলে বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম, মনে রাখবে বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম। হ্যাঁ, কক্সবাজার যাব, কক্সবাজার গেলে অবশ্যই দেখা হবে। কক্সবাজারে হচ্ছে আপনার বিডিআর ক্যাম্পের সামনে ইকরা আছে এবং জব মেডিসিন আছে, ওখানে ক্লাস নিতে যাওয়া হয়। হ্যাঁ, তাহলে আমরা এবার এখানে দেখি বি ভার্বের পরে কি হবে, সাবজেক্টিভ ফর্ম। আচ্ছা, প্রথমে 148 নম্বর প্রশ্ন দেখেন, এখানে কি বলছে, যে দিস ইজ হিজ, ইজ আছে তাহলে হি লিখতে হবে, হিজ লেখা যাবে না, হিজ লিখছে, হিম লিখছে হবে না, হিমসেলফ, তাহলে এটা আছে হি, তাহলে এটা উত্তর। এরপরে দেখেন এটা, ইট ইজ নট, তাহলে ইজ আছে, তাহলে এখানে নট আছে, সমস্যা নাই, ইজের সাথে নট ব্যবহার করতে পারে, বাট এখানে সাবজেক্টিভ ফর্ম লাগবে, আর সাবজেক্টিভ ফর্ম যেটা আমাদের আছে শুধুমাত্র উই দেওয়া আছে। হ্যাঁ, ইট ইজ নট উই হু আর টু ব্লেম। আচ্ছা, এরপরের প্রশ্ন দেখেন, ইট ইজ লেখা আছে, তাহলে সাবজেক্টিভ ফর্ম লাগবে হি, ইট ইজ হি। ওকে, আচ্ছা, এরপরে দেখেন, আই উইশ, আই ওয়্যার, ওয়্যার এর পরে যেহেতু বি ভার্ব আমার সাবজেক্টিভ ফর্ম লাগবে, সেটা আছে হি। ওকে, এই পর্যন্ত। এরপরে যদি দেখি সেম প্রশ্ন এখানে, ইট ওয়াজ, শি, নট মি, তাহলে নট এর পরে মি লেখা যাবে না স্যার, নট এর পরে আই লিখতে হবে, কারণ বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম হবে এখানে আই, আর আই আছে নট নট নট, এই যে এটার মধ্যে আই, শি এবং নট আই, এটা আমাদের কারেক্ট উত্তর। এবং এই সিকুয়েন্সে বাকিগুলো থাকবে। চট্টগ্রামে উপর দিয়ে যাই, বাট চট্টগ্রামে নামা হয় না খুব একটা। স্যার ফর তো ছিল, ফরের পরে অবজেক্টিভ ফর্ম, আর হুর অবজেক্টিভ ফর্ম হুম, এটা তো খুব সোজা, ফর হুম। সব এমসিকিউ দেখবেন চোখ বুলায়, যেমন আমি চাইলে একটাই বুঝাই দিতে পারতাম, বাট চোখ বুলায় একটা নিয়ম দেখলে সবগুলো একই রকম, আপনি যত কম পড়তে পারেন, বাট বুঝা, আপনি একবার এ টু জেড পড়বেন তা না, চোখ বুলাবেন, যদি যেটা কোনোটাই আনকমন মনে হচ্ছে, একটু ডিফারেন্ট মনে হচ্ছে, সেটাকে ভালো করে পড়বেন, এই আর কি, রুলটাই হচ্ছে মেন। ওকে, যেমন নিচে এখানে আরো কিছু রুল আছে দেখেন, যেমন ইট ওয়াজ আজ, আজ লেখা যাবে না, কেন, কারণ আমাদের লাগবে সাবজেক্টিভ ফর্ম। হ্যাঁ, তাহলে ইট ওয়াজ উই, এই যে উই আছে আমাদের এটার মধ্যে। হ্যাঁ, তাহলে এই যে অংশটা,
আর আরেকটা হচ্ছে বিফোর এর নিয়মে পড়ছে, তাহলে বিফোর এর পূর্বে পারফেক্ট টেন্স হয়, এই জন্য এখানে পারফেক্ট, আর পরে পাস্ট ইনডিফিনিট, এটা রাইট ফর্ম অফ ভার্বের নিয়মে থেকে আসছে। ওকে, তারপরে আমি এই নিয়মটা একটু বলে দেই। দেখেন এই যেটা ইট ওয়াজ আস, আসের জায়গায় কি হবে উই, যেহেতু বিফোর লেখা আছে, বিফোর এর পূর্বে পারফেক্ট টেন্স, তাহলে এখানে পারফেক্ট টেন্স এই যেরকম হ্যাড দিয়ে হবে, আর এখানে হি অ্যারাইভড এইভাবেই থাকবে। তাহলে এখানে নিচে আমাদের বলছে কোনটা কারেক্ট, এবং নিচে এই দুইটাকে বাদ দিলাম, যে দুইটা আস লেখা আছে, যাবে কি উই, তাহলে উই আছে, হ্যাড আছে, হ্যাড আছে, ঠিক আছে, বিফোর আছে, বিফোরও ঠিক আছে, হি অ্যারাইভড এভাবেই হবে, বাট এখানে আবার হ্যাড অ্যারাইভড দিছে, তাহলে এই জন্য ভুল, কারণ বিফোর এর পূর্বে পারফেক্ট, পরে ইনডিফিনিট হয়, এটা আপনারা আগে পড়ছেন। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি পরবর্তী আরেকটি অংশ, এখানে যে জায়গাটা আমাদের এখানে বলছে নাউনের পূর্বে পজিটিভ অ্যাডজেক্টিভ মাই, ইওর, হিজ, হার, ইটস ইত্যাদি বসে। এটা হচ্ছে কখন? নাউনের পূর্বে, এটা সবাই জানে, মাই, ইওর, হিজ, হার এগুলো অ্যাডজেক্টিভ ফর্ম, হ্যাঁ, আর এগুলোর পরে নাউন বসে। কেন? কারণ অ্যাডজেক্টিভ নাউনের নির্দিষ্ট, এগুলো ডিটারমিনারের কাজ করে। আপনি যেমন বলতেন মাই ফাদার, মাই ব্রাদার, মাই ফ্রেন্ড, মাই স্কুল, তাহলে নাউনের পূর্বে মাই, ইওর, হিজ, হার এগুলা বসে। এই নিয়মটাই বলছে আমাদের। এখন যদি নিচে দেখেন, আপনার প্রথমে প্রশ্নটা দেখেন, শূন্যস্থানের পরে টাইম আছে, টাইম একটা নাউন, তাহলে নাউনের পরে আমাদের এই জায়গায় লাগবে কি? অ্যাডজেক্টিভ ফর্ম, আর অ্যাডজেক্টিভ ফর্ম আমরা পড়েছিলাম, ওখানে লেখা ছিল, তাহলে এখানে ইউ এটা সাবজেক্টিভ ফর্ম হবে না, ইউ আর এটা সরাসরি আছে, ইউর সেলফ এটা হচ্ছে না, শুধু এটা আছে, টেক ইউর টাইম, তাহলে ইউর টাইম এটা আমাদের অবজেক্টিভ ফর্ম থেকে আসছে। 56 নম্বর প্রশ্ন, এখানে কি বলছে? প্রাইস, তাহলে প্রাইস যেহেতু আছে, এটা একটা নাউন, আর নাউনের পূর্বে আমাদের কি লাগবে? অ্যাডজেক্টিভ ফর্ম, বা যেটাকে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ বলি, আর এখানে আছে সেটা ইটস প্রাইস। আর ইট ইজ লেখা মানে হচ্ছে এই যে ইট ইজ, এটাকে শর্টে বলে এরকম, কেউ যেন এটা লিখেন না আবার, হ্যাঁ, ইটস জাস্ট এইটুকু, কমা দেওয়া যাবে না। ওকে, সমস্যা নেই, আমরাও শেষের দিকে চলে আসছি, টেনশনের কিছু নাই। একটু দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আচ্ছা, এরপরে যদি দেখি আমরা পরবর্তী প্রশ্নগুলা, এখান থেকে যদি আসি, ইয়ুথ, আই ডু আডোর থি, এই যে দেখেন ইয়ুথ কথাটা লেখা আছে, ইয়ুথ মানে যুবক, এটা একটা কবিতার লাইন, আর থি মানে বলছিলাম এটা হচ্ছে ইউ, তবে এটা অবজেক্টিভ ফর্ম আকারে আছে। ওকে, এটা অবজেক্টিভ ফর্ম, আর সাবজেক্টিভ ফর্ম ছিল দাও। তাহলে বলছে আই ডু অ্যাডোর থি, তার মানে আমি তোমাকে আদর করি, আমি তোমাকে প্রশংসা করি, প্যারডন করি। তো এখানে বলছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড থি, তাহলে থি মানে কি বলছি আমি স্যার? মাত্র ইউ, এই যেখানে আমাদের সেই ইউ আছে। ওকে, এটা অবজেক্টিভ ফর্ম আকারে আসছে। এবার লাস্টে দেখেন এখানে কি বলছে? জিরান্ডের পূর্বে পজিটিভ অ্যাডজেক্টিভ বসে, এটা আমরা সব সময় জানি, যেমন মাই রিডিং, মাই রাইটিং, মাই স্মোকিং, অনেকে বলে মাই সুইমিং, অথবা ইয়োর কুকিং, তাহলে ইয়োর, এই যে এগুলা, যেহেতু এগুলা নাউন, জিরান্ডো নাউনের কাজ করে, আর নাউনের পূর্বে যে নিয়ম, এখানে হচ্ছে একই নিয়ম, পজিটিভ কেস বসবে। ওকে, আচ্ছা, এখানে বলছে কি? প্রশ্ন দেখেন, মাই ফাদার নেভার অ্যাপ্রুভড অফ, তাহলে অফ আছে, অফ এর পরে যেহেতু আমার অফ, অফ যেহেতু এরপরে আপনার একটা বিষয় মাথায় রাখতে হবে, অফ এর পরে সাবজেক্টিভ ফর্ম বসে না, কি বসে? অবজেক্টিভ ফর্ম বসে, এবং তারপরে আইএনজিও দিতে হবে। তাহলে অফ হার টু ম্যারি দিতে পারবো না আমরা, অফ হার দিয়ে ম্যারিং আইএনজি, এটা কারণ অফ এর পরে হার, আর এরপরে জিরান্ড বসবে, টু দিয়ে ভার্ব ওয়ান বসানো যাবে না। আচ্ছা, এরপরে দেখেন বলছে উই ইনসিস্ট অন, তাহলে অন এর পরে আমাদের ঠিক ওই একটা প্রিপোজিশন, এরপরে অবজেক্টিভ ফর্ম প্লাস ভার্বের সাথে আইএনজি, যেহেতু ভার্বের সাথে আইএনজি দেওয়া আছে, তাহলে আমাদের এখানে একটা সেই পজিটিভ কেস লাগবে, তাহলে অন ইয়োর এই টাইপের আসবে। এই যে ইয়োর আমাদের এখানে আছে, যে উই ইনসিস্ট অন ইয়োর লিভিং দ্য রুম, মানে আমরা তোমার এখান থেকে চলে যাওয়াটা বলছি, যে চলে যাও এখান থেকে, ঠিক আছে। এরপরে লাস্ট ওয়ান দেখেন, এটা সেম কোশ্চেন, ইফ ইউ ইনসিস্ট, তাহলে ইনসিস্টের পর একটা অন লাগবে, এটা ইনসিস্ট অন মানে জিদ করা, অন লাগতেই হবে এখানে। তাহলে অন আছে শুধুমাত্র যে দুইটাই, সেই দুইটাকে রাখি, বাকি দুটা বাদ দেই। তাহলে এখানে অন, অনের পরে দেখেন এখানে মি লিখছে, বাট আমরা জানি মি লাগবে না, আমাদের লাগবে মাই, আর তারপরে ভার্বের সাথে আইএনজি, তাহলে এই যে এখানে মাই কামিং এটা আছে, এই হচ্ছে উত্তর। ওকে, তো যাই হোক, আমরা এখন শেষ করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেন। ক্লাসটা কেমন লাগলো এটাও কমেন্ট করে জানিয়ে দেন। রমজান মাস যেহেতু,
সারাদিন রোজা ছিলাম সবাই, সবারই এখন একটু বোরিং লাগার কথা, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে পারছেন কিনা, এবং এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটা করেন। আমাদের নেক্সট ক্লাস হবে পেজ নাম্বার 61 থেকে, হ্যাঁ, পেজ নাম্বার 61 থেকে আমাদের পরবর্তী ক্লাস হবে। আপনাদের প্রশ্ন যদি থেকে থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। ওকে, তাহলে নেক্সট হবে পেজ 61। ওকে, শহীদ বলছে ক্লিয়ার, ধন্যবাদ স্যার আজকে এত শুনতে। মোহাম্মদ সাব্বির বলছে বোঝানোর জন্য। আসমাউল হোসনা বলছে ভালো স্যার, থ্যাংক ইউ। আর হচ্ছে জি স্যার বুঝতে পারছি। মুসফিকা তারপর বলছে, শহীদ আহমেদ বলছে ভালো স্যার আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আমি তাও 2-3 সেকেন্ড সময় নিচ্ছি, কারণ অনেকে প্রশ্ন টাইপ করতে সময় লাগে, কিছু করার নাই। কামরুন নাহার মুক্তা, থ্যাংক ইউ। মাহবুল ইসলাম কি আমাদের নিউ স্টুডেন্ট? এখানে নতুন স্টুডেন্ট কারা আছেন, মানে আজকে ফার্স্ট ক্লাসে জয়েন করেছিলেন, এমন কারা আছেন? তো আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন, যদি আপনারা দেখেন যে কখনো কোনো ক্লাস বাদ পড়তেছে বা মিসিং বা আগে প্রয়োজন, তাহলে আপনারা অবশ্যই আমাদের যে 20তম ব্যাচের রেকর্ড ক্লাস আছে সেই ক্লাসগুলো দেখে নেবেন। এই ব্যাচে যারা একদম নতুন, আমাদের পেজে মেসেজ দিয়ে ওই গ্রুপেও যুক্ত হয়ে নেবেন। হ্যাঁ, 20তম ব্যাচ এবং 21তম, যদি আমরা একসঙ্গে দিয়ে দিই দুইটা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে আবার নেক্সট টপিক নিয়ে। ততদিন সবার জন্য শুভকামনা। হ্যাঁ, আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ।